ক্লাস 10 এর অর্গানিক কেমিস্ট্রি আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু হতে চলেছে পার্ট 2 ভিডিও। তো প্রথমেই আমরা কতগুলি প্রচলিত জৈব যৌগের গঠনাকৃতি সম্পর্কে বেশ কিছু জিনিস জানবো। এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেন হিসেবে আসে এবং গঠন সংকেত আসতে দেয়। তো আমরা কি কি পড়বো সেগুলো আগে লিখে নিই। আমরা পড়বো হচ্ছে যৌগগুলো কি কি, ছকের সাহায্যে পড়বো। তারপরে পড়বো তাদের গঠন কেমন, গঠনাকৃতি কেমন হয়। তারপরে পড়বো বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য ও বন্ধন বিয়োজন শক্তি। তো এই কটা বিষয়ে আমাদের দেখে নিতে হবে। তাহলে কি কি হলো, পরিষ্কার আসছে পুরোটা? হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে যৌগটা কি, বন্ধন বিভাজন শক্তি বা বন্ধন বিয়োজন শক্তি, গঠনাকৃতি কেমন, বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য। তো প্রথমে আমরা যেটা পড়বো যৌগগুলো কি কি, মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। এই চারটে যৌগের মিথেন, ইথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন, এই চারটে যৌগের সম্পর্কে আমরা দেখব। ছকের মতন করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা গঠনাকৃতিগুলো দেখে নেব কেমন হয়, কি হয়। মিথেনের ক্ষেত্রে আমরা জানি CH4, আমি সংকেতগুলো এখানে লিখে দিচ্ছি। মিথেনের গঠনাকৃতি আমরা তোমাদের দেখিয়েছি। তো মিথেনের ক্ষেত্রে কি হয়, একটা কার্বন, 3টে হাইড্রোজেন থাকে, সুষম চতুস্তলকীয় গঠন। সুষম চতুস্তলকীয় গঠন। ইথেনের ক্ষেত্রে কেমন, ইথেনের ক্ষেত্রে দুটো, তাহলে প্রথম দুটো সম্পৃক্ত, এটা হলো C2H6, মানে CH3 সিঙ্গেল বন্ড CH3, তাহলে প্রথম দুটো সম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপরে চলে আসি ইথিলিন, অসম্পৃক্ত প্রথম যেটা যৌগ। ওকে, লাস্ট হলো অ্যাসিটিলিন, অসম্পৃক্ত 3 বন্ধন। তো এই হচ্ছে আমাদের চারটে গঠন, তোমাদের ছকের সাহায্যে দেখিয়ে দেওয়া হলো। এবার বন্ধন কোণগুলো যদি দেখি, এর ক্ষেত্রে এই যে কোণগুলো, মানে কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, এই যে চারটে কোণ প্রত্যেকটাই হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট আমাদের। এর ক্ষেত্রেও তাই, কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন বা হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, এই যে অ্যাঙ্গেলগুলো, এগুলোও তাই 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে প্রথম দুটো যে যৌগ দেখলাম মিথেন আর ইথিলিন, এদের ক্ষেত্রে দুটোই হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। পরেরটার ক্ষেত্রে এই যে প্রত্যেকটা কোণ, এরা হচ্ছে একটা একতলীয়, সবগুলো একই প্লেনে আছে, তাহলে প্রত্যেকটাই হচ্ছে 120 ডিগ্রি করে। 120 কারণ 3টে মিলে 360 প্লেনে, আর এগুলো কিন্তু আমাদের চতুস্তলকীয় গঠন। তাহলে ওর ক্ষেত্রে একটু অ্যাঙ্গেলটা, এগুলো একতলীয় নয়, এটা যেমন একটু আগে আছে, এটা পিছন দিকে আছে, মানে জিনিসটা এরকম ভাবে ছড়িয়ে আছে, কিন্তু এগুলো হলো একটা প্লেনে, এটা ওটা 120। আর এটা দেখতেই পাচ্ছি
এই যে অ্যাঙ্গেলগুলো একটা সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলগুলো সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে মিথেন আর ইথেনের ক্ষেত্রে বন্ধন কোণগুলো 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে চলে আসছি আমরা ইথিলিনের ক্ষেত্রে 120, তারপরে অ্যাসিটিলিন হলে 180। এবার বন্ধন দৈর্ঘ্যগুলো যদি দেখি, এক্ষেত্রে দেখো চারটে সিএইচ বন্ধন আছে। সিএইচ যে বন্ধন সেটা হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম। প্রত্যেকটা বন্ধন সমান এবং এদের ক্ষেত্রে হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম। ইথেনের ক্ষেত্রে সিএইচ বন্ধনগুলো একটু বড়, 1.10 অ্যাংস্ট্রম, এবং কার্বন কার্বন যে বন্ধনটা এটা 1.54 অ্যাংস্ট্রম। কার্বন কার্বন বন্ধন যেটা দৈর্ঘ্য তার 1.54 অ্যাংস্ট্রম, এবং কার্বন হাইড্রোজেন যে বন্ধন দৈর্ঘ্য সেটা 1.10 অ্যাংস্ট্রম। তারপরে চলে আসছি আমরা ইথিলিনের ক্ষেত্রে। ইথিলিনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন যেগুলো আছে সেগুলো একটু ছোট, 1.08, আর ওটা হচ্ছে কার্বন, তাহলে কার্বন হাইড্রোজেন 1.08, আর কার্বন কার্বন যে দ্বিবন্ধনটা আছে মানে সমযোজী দ্বিবন্ধন সেটা হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। ওকে, এর ক্ষেত্রে 1.34 অ্যাংস্ট্রম। আচ্ছা, এবার লাস্টেরটা অ্যাসিটিলিনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন যে দৈর্ঘ্য সেটা আরো ছোট, 1.06 অ্যাংস্ট্রম, আর ট্রিপল বন্ডের যে দৈর্ঘ্য এটা হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম। এই হচ্ছে মানে বন্ধন যত বাড়ছে আস্তে আস্তে যেন সিঙ্ক করে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে কার্বন কার্বনটা। এর ক্ষেত্রে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে 1.54, ডবল বন্ডে 34, এর ক্ষেত্রে 20 মানে 1.20 অ্যাংস্ট্রম। ওকে, এবার আমরা চলে আসি বন্ধন বিয়োজনের ক্ষেত্রে। বন্ধন বিয়োজনটা আমাদের দেখতে হবে। প্রথমটা চলে আসছে মিথেনের ক্ষেত্রে বন্ধন বিয়োজন শক্তি 105 কিলো ক্যালোরি পার 105 কিলো ক্যালোরি পার মোল। সিঙ্গেল বন্ড বন্ধনের ক্ষেত্রে শক্তিটা একটু কম, 105 কিলো ক্যালোরি পার মোল। ইথেনের ক্ষেত্রে শক্তিটা আরো কম, 100 কিলো ক্যালোরি পার মোল। যেই ডবল বন্ডে চলে যাব আমরা জানি দ্বিবন্ধনের ক্ষেত্রে শক্তি একটু বেশি হবে, তো এটা হয় 171 কিলো ক্যালোরি পার মোল। আর ত্রিবন্ধনটা আরো বেশি শক্তিশালী, আমরা নাইট্রোজেনের ত্রিবন্ধন পড়েছিলাম 225.2, তো অ্যাসিটিলিনের ক্ষেত্রে তার থেকে একটু বেশি, 230 কিলো ক্যালোরি পার মোল। তাহলে 230 কিলো ক্যালোরি পার মোল। তো এই হচ্ছে ছকের সাহায্যে আমাদের প্রচলিত যে চারটে জৈব যৌগ হয়। তাহলে প্রথমটার বন্ধন বিয়োজন শক্তি 105, তারপরটা হচ্ছে 100, তারপরটা 171, লাস্টেরটা হচ্ছে 230 কিলো ক্যালোরি পার মোল। তাহলে আমরা আমাদের প্রচলিত চারটে জৈব যৌগের মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের গঠনাকৃতি, বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য এবং বন্ধন শক্তি সম্পর্কে জেনে নিলাম। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে। এরপর আমরা নেক্সট আলোচনার বিষয়ে চলে যাব। এর পরবর্তী আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আগের দিনের ভিডিওতে আমি সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ নিয়ে তোমাদের আলোচনা করেছি। তো আমরা আজকে যেটা করব সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে প্রথম হচ্ছে হাইড্রোকার্বন, আমি ছকের মতন করি তোমাদের বুঝতে সুবিধা হবে। হাইড্রোকার্বন মানে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। তো হাইড্রোকার্বনের দুটো ভাগ, একটা সম্পৃক্ত স্যাচুরেটেড, একটা অসম্পৃক্ত।
দু রকমের হাইড্রোকার্বন হয়। সম্পৃক্ত মানে আমরা আগের দিনই শিখেছি, যেখানে সমযোজী এক বন্ধন থাকবে, সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্তর ক্ষেত্রে কার্বন কার্বনে মিনিমাম দুটো কার্বন থাকতে হবে অসম্পৃক্ত হতে গেলে। ন্যূনতম দুটো কার্বন ছাড়া অসম্পৃক্ত যৌগ হয় না। মনে রাখতে হবে তাহলে কি বললাম, ন্যূনতম দুটি সি পরমাণু বর্তমান, দুটো থাকবে। তো এদের ক্ষেত্রে আমাদের সমযোজী দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকবে। মনে রাখতে হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সক্রিয়তা সম্পৃক্ত হাইড্রোকার্বনের থেকে বেশ বহুগুণ বেশি। তো অসম্পৃক্ততা প্রমাণ করার জন্য আমরা কিছু বিক্রিয়া করব। তো এর উদাহরণ হচ্ছে মিথেন, ইথেন, যাদের নামের শেষে এন থাকবে, মানে অ্যালকেন যৌগ যারা, জেনারেল নাম হচ্ছে অ্যালকেন। অ্যালকেন শ্রেণী, এটাকে সমগণীয় শ্রেণী বলে, আমরা পড়ব, তাও আমি এখানে লিখে দিচ্ছি। অ্যালকেন শ্রেণীর যৌগ তাদের বলা হচ্ছে অ্যালকেন সমগণীয় শ্রেণী, যারা তারা সম্পৃক্ত হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত। আর অসম্পৃক্তর মধ্যে কারা, ইথিলিন, এরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, অ্যালকিন, ইথিলিন, অ্যালকিন। আর আরেকটা উদাহরণ হচ্ছে অ্যাসিটিলিন ত্রিবন্ধন, এটাকে দেখেছি সমযোজী ত্রিবন্ধন, এটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন। অ্যাসিটিলিনটা হলো ডাক নাম, আইউপ্যাক নাম হচ্ছে ইথাইন, ইথআইন, আর এটা হচ্ছে ইথইন। ওকে, তো মিনিমাম দুটো কার্বন, তাই নাম ইথ দিয়ে শুরু হবে, একটা থাকলে মিথ দিয়ে শুরু হয়, তাই মিথ এন, মিথ ইথএন, মিথ এন, ইথএন। তো এই ক্ষেত্রে হচ্ছে মিথাইন বলে কিছু হবে না, বা মিথিন বলে কিছু হবে না, কারণ মিনিমাম দুটো কার্বন মাস্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হতে হলে। তো যাই হোক, তো এবার সম্পৃক্ত হাইড্রোকার্বনের থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অনেক বেশি সক্রিয়। তো সক্রিয়তা প্রমাণ করার জন্য তাহলে আমরা যেটা করবো, এই যে দুটো অসম্পৃক্ত হাইড্রোকার্বন লিখে দেওয়া আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অসম্পৃক্ততার পরীক্ষা বা প্রমাণ। ওকে, তো এই জিনিসটা আমরা এবার একটু দেখে নেব। এটা কি, জৈব দ্রব্য কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মের মধ্যে যদি আমরা ইথিলিন বা অ্যাসিটিলিনকে দ্রবীভূত করে লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে লাল বর্ণের ব্রোমিন জলের বর্ণহীন হয়ে পড়ে। কি বললাম, আমার কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মের মধ্যে ইথিলিন বা অ্যাসিটিলিনকে দ্রবীভূত করে যদি সেই দ্রবণকে দ্রবীভূত করার পর তার মধ্যে আমরা লাল বর্ণের ব্রোমিন জল এর মধ্যে দিয়ে যোগ করি বা এর উপর দিয়ে চালনা করি, তাহলে কি দেখা যাবে, তাহলে সেই দ্রবণটা বর্ণহীন হয়ে পড়ে এবং কিছু কিছু যৌগ তৈরি করে। কিন্তু মিথেনের ক্ষেত্রে বা ইথেনের ক্ষেত্রে এই বিক্রিয়ায় কোনো সাড়া আসে না, বা এই বিক্রিয়ায় কোনো বর্ণের পরিবর্তন হয় না। তো এটাই হলো অসম্পৃক্ততার যাচাই। অসম্পৃক্ত হলে বর্ণহীন হবে, আর অসম্পৃক্ত না হলে বর্ণহীন হবে না। ঠিক আছে, তো সেটা আমরা একটু দেখে নিই। ইথিলিনকে আমি একটা লিখে দিচ্ছি, ইথিলিনকে
CCl4 এ কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে এর মধ্যে দিয়ে লাল বর্ণের ব্রোমিন জল যোগ করলে বর্ণহীন লাল বর্ণটি যোগ করলে বলাটা ভুল হবে, তো ব্রোমিন জলের উপর দিয়ে চালনা করবে, লাল বর্ণের ব্রোমিন জলের উপর দিয়ে চালনা করলে, এটা যেহেতু গ্যাসীয়, চালনা করলে বর্ণহীন হয়ে যাবে, লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। সেখানে আমাদের কি রাসায়নিক বিক্রিয়া ঘটবে সেটা আমরা একটু দেখে নেব এবার। ইথিলিনের যদি আমরা স্ট্রাকচার দেখি, ইথিলিন হচ্ছে ইথিলিন, তার সঙ্গে ব্রোমিন যুক্ত হচ্ছে ও কিসের মধ্যে দিয়ে CCl4, তাহলে লাল বর্ণের ব্রোমিন ইথিলিনের সঙ্গে যুক্ত হচ্ছে, তো বিক্রিয়াটা বা ভাঙবে কিভাবে? এই যে ডবল বন্ড, একটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ধনী যদি ভেঙে যায় তাহলে কি হচ্ছে দেখো, আমি এখান থেকে নিচে লিখছি, তাহলে H2 থাকলো, C থাকলো, একটা সিঙ্গেল বন্ড থাকলো, এর একটা হাত ওপেন হয়ে গেছে, এই কার্বনের একটা হাত ওপেন হয়ে গেছে, এখানে H2 আছে। কি করে একটা হাত ওপেন হলো? একটা বন্ধন মানে দুজনেই দুটো হাত দিয়েছে মনে হয়, দুটোই বন্ধনের চারটা মোট হাত হয়, তো দুটো হাত ধরেছিল একটা ডবল বন্ড করার সময়, তো একটা হাত যে ওপেন হয়ে গেল, এইখানে কি হবে, ব্রোমিনের এইদিকে একটা ব্রোমিন চলে আসবে, ঠিক আছে? তাহলে এইভাবে দুটো ব্রোমিন দু সাইডে প্রবেশ করে যাবে এবং ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হবে। এটাই হচ্ছে, এটা এখান থেকে এটাই উৎপন্ন হলো, এটাই হচ্ছে বর্ণহীন, এটার নাম 1,2-ডাইব্রোমোইথেন বা আপাতত নামটা লিখি ইথিলিন ডাইব্রোমাইড। বর্ণহীন হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হয়, যা লাল বর্ণের ব্রোমিনকে বর্ণহীন করে দেয়। এটা ইথিলিনের সঙ্গে বিক্রিয়াটা দেখালাম। অ্যাসিটিলিনের ক্ষেত্রে তাহলে কি হবে? অ্যাসিটিলিনের ক্ষেত্রে অ্যাসিটিলিনের তিনটে বন্ধনী, তাহলে ওখানে যেমন সম্পৃক্ত হতে গেলে একটা দরকার, তাহলে একটা হতে গেলে দুটো বন্ধনী ভাঙবে, নিচের একটা উপরের একটা বা যে কোনো দুটো ভেঙে যাবে, এর সঙ্গে ব্রোমিন যদি যুক্ত করি তাহলে দুবার ভেঙে কার্বন দুটো বন্ধনী ভেঙে গেছে, মানে দুটো করে হাত ওপেন হয়েছে, এদিকে একটা H আছে, এদিকে একটা H আছে, তাহলে আমাদের দুটো দুটো, তাহলে এখানে 2 লিখতে হবে কারণ 4, তাহলে এইদিকে কার্বনের দুটো হাত ওপেন হয়েছে, ওইদিকে কার্বনের দুটো হাত ওপেন হয়েছে, 1 2, আমাদের আগেরটা হয়েছিল কি 1,2-ডাইব্রোমোইথিন বা ইথিলিন, বা এটাকে বলা ছিল 1,2-ডাইব্রোমিথেন, তো এখানে হচ্ছে 1,1,2,2 টেট্রাব্রোমোইথিন, 1,1,2,2 টেট্রা মানে চারটে, ব্রোমো মানে ব্রোমিন ইথিন বা অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড, এটাকে বলা যেতে পারতো অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড।
আমি এটা আইউপ্যাক নাম লিখে দিলাম, বা অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড, এটাও কিন্তু বর্ণহীন। তো অ্যাসিটিলিন আর ইথিলিনের অসম্পৃক্ততা যাচাই করতে গেলে আমাদের এইভাবে করতে হবে। তাহলে কি করতে হবে, অ্যাসিটিলিন বা ইথিলিনকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে তাকে লাল বর্ণের ব্রোমিন জলের উপর দিয়ে চালনা করতে হবে, তাহলে দেখা যাবে দ্রবণটি বর্ণহীন হয়ে গেছে। যদি বলে একটি পরীক্ষার সাহায্যে ইথেন আর ইথিলিনের পার্থক্য করো, তাহলে ইথেন যদি যোগ করতাম তাহলে কিন্তু দ্রবণটা বর্ণহীন হতো না। কিন্তু এখানে ইথিলিন বা অ্যাসিটিলিনের ক্ষেত্রে দ্রবণটা বর্ণহীন হয়ে পড়েছে। এবং আমরা কি দেখতে পাচ্ছি, এই পরীক্ষার সাহায্যে ইথিলিন এবং অ্যাসিটিলিনের অসম্পৃক্ততা যে আছে, মানে সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, দ্বিবন্ধনের ক্ষেত্রে আমি বললাম ধরে নিলাম ধরো নিচেরটা ভাঙলো উপরেরটা ভাঙলো, তাহলে একটা হাত ভাঙা মানে হচ্ছে তার দুটো হাত দুটো ওপেন, মানে দুটো এই কার্বনের একটা বন্ধন এই কার্বনের একটা বন্ধন জুড়ে একটা সিঙ্গেল বন্ড করেছিল। এবার যদি সেটা ভেঙে যায় তাহলে দুজনেরই দুটো হাত ওপেন হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা কেমন ছিল, অ্যাসিটিলিনের ক্ষেত্রে ধরে এরকম ছিল, তাহলে এটা একটা ওপেন হলো এটা একটা ওপেন হলো, তাহলে একটা বন্ধন থেকে গেল আর দুটো হাত, তাহলে এই দুটো হাতে দুটো ব্রোমিন নিচে দুটো ব্রোমিন, তাহলে মোট 4টে ব্রোমিন, তাই নাম হলো অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড বা 1,1। এটা 1 নম্বর কার্বন যদি বলি তাহলে একে দুটো ব্রোমিন, তাই 1,1,2,2 টেট্রাব্রোমো হবে। টেট্রাব্রোমো ইথিন বা অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড উৎপন্ন হলো। এই পরীক্ষার সাহায্যে ইথিলিন এবং অ্যাসিটিলিনের অসম্পৃক্ততা যাচাই হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে। তোমরা ভালো করে প্রত্যেকে দেখবে এবং সুন্দর করে লিখে নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। এর পরে আমাদের আলোচনার বিষয় হলো কার্যকরী মূলক। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে আমরা বুঝবো এবং সুন্দর করে লিখে ভালো করে প্র্যাকটিস করবো সবাই, ঠিক আছে? দেখি কার্যকরী মূলক, পেনে কালি করে নি। কার্যকরী মূলক কি, কতগুলো পরমাণু বা পরমাণু পুঞ্জীভূত হয়ে একসাথে যুক্ত হয়ে তারা জৈব যৌগের অণুতে প্রবেশ করে বা উপস্থিত থেকে জৈব যৌগের অণুর ভৌত এবং রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে। তাহলে কার্যকরী মূলক, মূলক মানে কি, কতগুলো পরমাণু বা পরমাণু পুঞ্জ বা পরমাণু গুচ্ছ একত্রিত হবে। যেমন আমরা মূলক আগে শিখেছি, যেমন ধরো সালফেট মূলক, কার্বনেট মূলক, ওকে, তারপরে পড়েছি ওএইচ মূলক মানে হাইড্রক্সিল মূলক, এগুলো আমরা আগে পড়ে এসেছি। বাইকার্বনেট, এগুলোকে আমরা মূলক বলি। তো জৈব যৌগের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে কতগুলো মূলক আছে যারা জৈব যৌগের অণুতে উপস্থিত থাকে এবং তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মকে প্রকাশ করে, এবং সেই জৈব মূলকের নাম অনুসারেই, কার্যকরী মূলকের উপস্থিতি অনুসারেই আমরা যৌগগুলোর নামকরণ করে থাকি এবং তাদের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারি। তাহলে কতগুলি পরমাণু বা পরমাণু পুঞ্জ, কতগুলো জুড়ে গিয়ে একসাথে, তাই পুঞ্জ বলা হচ্ছে। পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। এই পরমাণু পুঞ্জকেই বলা হয় পরমাণু বা পরমাণু পুঞ্জকে, মানে একটা পরমাণু দিয়েও হতে পারে, সেটাও আমরা দেখব। পুঞ্জকে
বলা হয় কার্যকরী মূলক। তাহলে আমরা কি দেখলাম, কতগুলি পরমাণু বা পরমাণু পুঞ্জ তারা জৈব যৌগের অণুতে উপস্থিত থাকে এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে। তো এই পরমাণু বা পরমাণু পুঞ্জকে আমরা বলছি কার্যকরী মূলক। এবার আমরা ছকের সাহায্যে কার্যকরী মূলকের নাম, সংকেত, গঠন সংকেত, যৌগের নাম এবং একটা ছক তৈরি করব কার্যকরী মূলক সংক্রান্ত। কার্যকরী মূলকের নাম ও সংকেত। তারপরে হচ্ছে গঠন সংকেত, কেমন গঠন হয়। নাম করলাম, সংকেত করলাম, গঠন সংকেত। যৌগের নাম যৌগের মধ্যে থাকলে সেটা কি নাম হবে, আর সরলতম যৌগটা কি সেই যৌগের শ্রেণীর নাম, কোন শ্রেণী মানে কোন সমগণীয় শ্রেণীর মধ্যে পড়বে এবং সেই সমগণীয় শ্রেণীর সরলতম যৌগটি কি দেখি এর মধ্যে ধরে কিনা। আমরা যেগুলো পড়ব আমাদের জায়গা খুবই সীমিত, তার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে, এই জায়গাগুলো দিচ্ছি না। তো আমাদের ছক আমাদের করে ফেলেছি। প্রথম আমরা চলে আসি কতগুলো কার্যকরী। হাইড্রক্সিল প্রথম করবো আমরা, হাইড্রক্সিল সবচেয়ে যেটা আমরা জানি। হাইড্রক্সিল এটা আমরা সবাই জানি, OH। পাশে যে দাগ দেবো এটা হচ্ছে তার একটা বন্ধন হয়, তাহলে কেমন হচ্ছে অক্সিজেন দুটো বন্ধন, তার মধ্যে একটা হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে, দিয়ে সে হাইড্রক্সিল করছে। তাহলে এর একটা হাত হবে, মানে এখানে একটা গ্রুপ ঢুকতে পারে, সেটা আমাদের দিয়ে যৌগ গঠন করবে। ওকে, ওই গ্রুপ থাকলে যৌগের নাম হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল শ্রেণী। অ্যালকোহল বেসড স্যানিটাইজার আমরা এখন শুনছি কতটা খুব, আমরা জীবনে এসব শুনিনি, প্রথম শুনছি অ্যালকোহল বেসড স্যানিটাইজার। আমরা সাধারণ মানুষ স্যানিটাইজার দিয়ে হাত ধোবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি, তো এখন সেসব করতে হচ্ছে। ওসব বড় বড় লোকরা করে, তো বড় বড় লোকদেরও এখন করোনা হচ্ছে, আমাদের হচ্ছে না। জানি আমাদের হয়েছে কিনা আমরা জানি না, তো আমরা এইভাবে পড়াশোনা করছি। তো যাই হোক, অ্যালকোহল সবচেয়ে সরলতম অ্যালকোহলের নাম হচ্ছে মিথানল বা মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল এটার সংকেত হচ্ছে CH3OH। তাহলে প্রথমটা হলো হাইড্রক্সিল, আমরা মুছে মুছে দিয়ে লিখবো দরকার হলে। প্রথমটা হাইড্রক্সিল। 2 নম্বর চলে আসি অ্যালডিহাইড, খুব গুরুত্বপূর্ণ অ্যালডিহাইড শ্রেণী, সংকেত হলো CHO। কেমন গঠন, কার্বনের 4টে হাত, তার মধ্যে 2টো হাত দিয়েছে অক্সিজেনকে, একটা হাত দিয়েছে হাইড্রোজেনকে, আর একটা হাত ওপেন আছে। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে হলো CHO হচ্ছে সংকেত, গঠন সংকেত দেখালাম। অ্যালডিহাইড যৌগের নামও অ্যালডিহাইডই হবে, নরমাল নেম। সাধারণ নাম, আইপ্যাক নাম বলছি না। আর সবচেয়ে প্রথম যে সদস্য সেটা হচ্ছে ফর্মালডিহাইড, HCHO, ফর্মালডিহাইড। ওকে, তাহলে অ্যালডিহাইড শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ফর্মালডিহাইড, সংকেত কি HCHO।
তারপর চলে আসছে কিটো। কিটো কিটোটা হচ্ছে কার্যকরী মূলকের নাম। কার্বন 4টে হাত 2টো হাত এখানে, মানে এর ক্ষেত্রে হাইড্রোজেনটাকে বাদ দাও। সিও আমি এখানে গঠন দেখিয়ে দিয়েছি, মানে এমনি লিখি গঠন এখানটা, মানে সিও দুদিকে 2টো হাত ওপেন, তাহলে কেমন হলো? কার্বন 2টো অক্সিজেনকে দিয়েছে, 2টো হাত ওপেন আছে, মানে দুদিক দিয়ে আসতে পারে দুজন। এখানে এর একটা হাত খোলা ছিল, এরকম করে দিয়ে জিনিসটা বুঝতে পারবে। একটা হাত ওপেন, একটা কোনো কেউ জুড়তে পারে, এর ক্ষেত্রেও একটা হাত ওপেন, এর ক্ষেত্রে কিন্তু 2টো হাত ওপেন আছে, বাঁ দিকে একটা ডান দিকে একটা। ওকে, তাহলে দুদিক থেকে আমরা 2টো দিতে পারি, তাহলে এর ক্ষেত্রে যৌগের নাম হচ্ছে হবে কিটোন। যেমন এদিকে একটা আমরা মিথাইল গ্রুপ দিয়ে দিলাম, যেমন CH3, কার প্রথম হলো CH3 CO CH3, সরলতম যৌগ হলো CH3, CH3 হলো মিথাইল, তাহলে কটা মিথাইল আছে? একটা মিথাইল, 2টো মিথাইল, তাহলে নাম হবে ডাই মিথাইল, ডাইমিথাইল কিটোন। ওকে, তো তোমরা এই পর্যন্ত ঠিক করে লিখে নেবে, আমরা পরের জায়গায় চলে যাব। 2 মিনিট অপেক্ষা করি, 2 মিনিট না একটুখানি। তাহলে এই হলো আমাদের তার প্রথম হাইড্রক্সিল কার্যকরী মূলক, সংকেত হলো OH, একটা হাত খোলা। অ্যালকোহল শ্রেণীভুক্ত, অ্যালকোহল OH থাকলে অ্যালকোহল হবে। প্রথম সদস্য মিথানল বা মিথাইল অ্যালকোহল। তারপরে করলাম হচ্ছে অ্যালডিহাইড CHO, তার একটা হাত, গঠন সংকেত দেখালাম, যৌগের নাম অ্যালডিহাইড। প্রথম যৌগ হলো ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। কিটোন তারপরের জন, কিটোন কার্যকরী মূলক। কিটো গ্রুপটার নাম কিটো গ্রুপ, সংকেত CO, দুখানা হাত, এইদিকে একটা ঢুকতে পারে এদিকে, তো সেই থেকে দেখতে গেলে তাহলে যৌগের নাম কিটোন, এবং সংকেত হলো প্রথম যে প্রাথমিক কিটোন সেটাকে বলা হচ্ছে সরলতম কিটোন, ডাইমিথাইল কিটোন। CH3, দুদিকে 2টো CH3, তাই ডাই মানে 2, মিথাইল মানে 2টো মিথাইল গ্রুপ, যৌগের নাম হলো কিটোন। আচ্ছা, এরপরে চলে যাই 4। তাহলে আমরা কি কি বললাম? হাইড্রক্সিল, অ্যালডিহাইড, কিটোন বললাম, এবার বলবো কার্বক্সিল। কার্বক্সিল COOH, কার্বক্সিলিক অ্যাসিড মানে জৈব অ্যাসিড যেগুলো, কেমন তাহলে হবে? কার্বন একটা হাত ওপেন, এদিকে 2টো, আর 2টো দিয়েছে অক্সিজেনকে, একটা অক্সিজেন, এ আবার একটা হাইড্রোজেনকে, তাহলে মোট দেখো অক্সিজেনের 2টো বন্ধন কমপ্লিট হয়েছে, কার্বনের 4টে, এদিকে 2টো, 1 3 1 4, হাইড্রোজেনের একটা, তাহলে এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিল যৌগ বা কার্বক্সিল যৌগ বলা হয় অনেক সময়, কার্বক্সিল যৌগ। কার্বক্সিল কয় দন্তস্বয় হবে? কার্বক্সিল, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিল লিখেছিলাম, ভুল লিখেছিলাম, কার্বক্সিলিক অ্যাসিড। ফর্মালডিহাইড ছিল অ্যাসিডের কিচ্ছু নয়, একটা H বাদ, O বাদ দিলে ফর্মালডিহাইড, তাহলে এটা হলো প্রথম সদস্য ফর্মিক অ্যাসিড, HCOOH, ফর্মিক অ্যাসিড। তাহলে অ্যাসিড গ্রুপের প্রথম সদস্য হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড। এরপর চলে আসছে আমাদের অ্যামিনো গ্রুপ। অ্যামিনো হচ্ছে NH2, একটা হাত, কারণ নাইট্রোজেনের 3টে বন্ধন হয়, তার মধ্যে নাইট্রোজেন 3 বন্ধন হয়, তাহলে 2টো, মানে আমরা
অ্যামোনিয়া থেকে একটা যদি হাইড্রোজেনকে বাদ দিয়ে দিই তাহলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপ। তো এদের যে শ্রেণীর যৌগ এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। প্রথম সদস্য হচ্ছে মিথাইল অ্যামিন CH3NH2 CH3NH2 নাম হলো মিথাইল অ্যামিন। ওকে, মিথাইল অ্যামিন। এরপর চলে যাব আমরা নাইট্রো গ্রুপ। এরপর চলে যাব আমরা নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রো গ্রুপের ক্ষেত্রে এই যে একটা একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যোগ থাকে তার সঙ্গে একটা অসমযোজী বন্ধন করে, এটা নাইট্রো গ্রুপের একটা বৈশিষ্ট্য। তাহলে নাইট্রো গ্রুপের ক্ষেত্রে গঠন সংকেতটা আমরা দেখে দিলাম, এবং কেমন হয় নাইট্রো গ্রুপের আমাদের যৌগ সেটাও আমরা দেখবো। আসি এই গ্রুপটাও নাইট্রো, হচ্ছে নাইট্রো গ্রুপেরই CH3NH2 সরি CH2NO2, মানে একটা হাত, এর একটা হাত ছিল না, একটা করেই হাত, এর একটা হাত আছে। তাহলে নাইট্রোমিথেন, নাইট্রোমিথেন এইভাবে নামকরণ হবে। নাইট্রো হয়ে গেল আমাদের। এরপর চলে আসছে আমাদের ইথার যৌগ, ইথার। এর পরবর্তী হচ্ছে 7 নম্বর ইথার। মাঝখানে ও থাকবে, শুধু আমি বলেছিলাম প্রথমে পরমাণু বা পরমাণু পুঞ্জ মানে সিঙ্গেল পরমাণু দিয়েও কার্যকরী গ্রুপ হতে পারে, এর কোনো গঠন আলাদা কিছু দেখানোর নেই, এটাই গঠন। মাঝখানে ও থাকবে, ইথারই নাম হবে। ওকে, যেমন ধরো প্রথম যে সদস্য CH3 ও CH3 যেন CH3 কে ডাকছে CH3 ও CH3, তাহলে দুটো CH3 মানে ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার। তাহলে দুটো CH3 গ্রুপ থাকায় যৌগের নাম হলো ইথার এবং নাম হয়ে গেল ডাইমিথাইল ইথার। এরপর চলে আসছি এস্টার। তোমাদের বইতে তোমাদের যে কটা গ্রুপ আছে সেগুলোই দেখবে। আর হচ্ছে একটা কার্যকরী মূলক, বিশেষ ধরনের দেখাবো আমি কি জিনিস। আর হচ্ছে একটা কার্যকরী মূলক মানে CH থ্রু মিথাইল ইথাইল, এই গ্রুপগুলোকে আর দিয়ে লেখা হয়। অ্যালকাইল গ্রুপ আটটাকে বলা হয়, আমি উপরে লিখে দিচ্ছি অ্যালকাইল মূলক। ওকে, তো কেমন হবে? কার্বন, অক্সিজেন আর, একে বলা হয় অ্যালকাইল গ্রুপ আটটাকে। ঠিক আছে, এদের ক্ষেত্রে যৌগটাও এস্টারই হবে।
যেমন ধরো কি হচ্ছে, এটা অ্যাসিড থেকে অ্যাসিডের একটা H বাদ দিয়ে এখানে একটা R ঢুকছে, একটা কার্যকরী অ্যালকাইল গ্রুপ ঢুকে যাচ্ছে। যেমন ধরো ফর্মিক অ্যাসিড CHCH, এটা ছিল, তাহলে H এর জায়গায় একটা CH3 লিখে দিলাম লাস্ট স্টেজটা। তাহলে ফর্মিক অ্যাসিডের এস্টার তাহলে কি হবে? মিথাইল ফরমেট। ফর্মিক অ্যাসিড লাস্টের এইচটা এট এর নামের শেষে ফরমেট, ফর্মিক অ্যাসিডের এস্টার যদি এট নাম যোগ করতে হবে, তাহলে মিথাইল হলো উল্টো দিকে থেকে দেখলে এটা অ্যাসিডিক অ্যাসিড একটা আইসোমার মিথাইল ফরমেট, এটা আইসোমার যখন পড়বো বুঝতে পারবো। তাহলে মিথাইল ফরমেট। যদি অ্যাসিডিক অ্যাসিডের হতো তাহলে CH3 C ডবল CH3, তাহলে লিখতাম মিথাইল অ্যাসিটেট। ওকে, তাহলে এটার নাম হলো মিথাইল ফরমেট। তো আমরা আর একটাও শিখবো, সেটা হচ্ছে সায়ানো বা সায়ানাইড। সায়ানো গ্রুপ 9 নম্বর, এটাই আমাদের শেষ। তোমাদের বইতে যে কটা কার্যকরী মূলক তোমরা পাবে সিলেবাস অন্তর্ভুক্ত সেগুলোই পড়বে, আমি দুই একটা এক্সট্রা দেখিয়ে রাখছি। সায়ানো, সায়ানো যেমন Cl একটা হাত, তাহলে কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন একটা হাত ওপেন আছে। কার্বনের মোট 4টে হাত হয়, তার মধ্যে 3টে হাত দিয়ে নাইট্রোজেনকে ধরেছে আর একটা হাত এখনো খোলা আছে, এবং যৌগটার নাম সায়ানাইড বা নাইট্রাইল যৌগ। যৌগের নাম হবে সায়ানাইড। এছাড়া কয়েকটা মূলক দেখিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য, বা নাইট্রাইল যৌগ। যেমন বললাম CH3CN, মিথাইল সায়ানাইড। মিথাইলের সঙ্গে সায়ানাইড গ্রুপ জুড়েছে, তাহলে হলো মিথাইল সায়ানাইড। ওকে, এগুলো প্রধান 9টা কার্যকরী মূলকের গঠন সংকেত, তাদের নাম এবং যৌগ কোন শ্রেণী, তাদের নাম কি হবে এবং সরলতম যৌগগুলো তোমাদের লিখে দিলাম। এছাড়াও কয়েকটা আমরা লিখতেই পারি, যেমন ধরো মনে রাখার জন্য 10 মিথাইল গ্রুপ, মানে অ্যালকাইল গ্রুপগুলো কি হবে? মিথাইল গ্রুপ হলো CH3। এখানে এগুলো আর কিছু লিখবো না, যৌগের কোনো নাম হবে না, এগুলো মনে রাখার জন্য, এগুলো ওপেন থাকবে পুরো। মিথাইল গ্রুপ গঠন আমরা জানি, মিথেন থেকে একটা হাইড্রোজেন বার করে নিয়েছি একটা, তাহলে এটা মিথাইল গ্রুপ হলো, কাজে লাগবে। মিথাইলের সঙ্গে ওইগুলো জুড়বো, যেমন ধরো আমরা বললাম অ্যালডিহাইড, অ্যালডিহাইডের একটা হাত মিথাইলের একটা জুড়ে গেল, তাহলে CH3CHO, CH3CHO, এটাকে অ্যাসিটালডিহাইড বলা হবে, ঠিক আছে, বা ইথানল বলা হবে, যেটা পরে আমরা শিখবো। তো মিথাইল। আবার যদি দুটো হাইড্রোজেন বার করে নিই, তাহলে সেটা মিথিলিন। CH2, এর দুটো হাত ওপেন আছে, বুঝতেই পারছি কেন, কারণ এর ক্ষেত্রে আমরা মিথেনে দুটো কারো হাইড্রোজেনকে রেখেছি আর দুটোকে ওপেন রেখে দিয়েছি, তাহলে এই দুটো হাত ওপেন পড়ে আছে, তাহলে দুটো এখানে গ্রুপ ঢুকতে পারে। যেমন মিথিলিন ক্লোরাইড বললাম, যেমন বললাম ধরো CH3Cl, উদাহরণ হিসেবে দিচ্ছি, এটা বললাম মিথাইল ক্লোরাইড। মিথাইল বিক্রিয়াগুলো আমাদের শিখতে হবে। মিথাইল ক্লোরাইড আসবে, মিথেনের সঙ্গে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া, একটা যৌগ মিথাইল ক্লোরাইড। দুটো যদি বার করে নিই তাহলে হলো CH2, বললাম Cl জুড়েছে, তাহলে দুটো হাত দিয়ে দুটো Cl ঢুকিয়ে দিয়েছি, তাহলে এটার নাম হবে মিথিলিন ক্লোরাইড।
যদি ইথেন থেকে একটা হাইড্রোজেন বার করে নিই, এটা তখন হয়ে যাবে ইথাইল গ্রুপ। যেমন ইথাইল অ্যালকোহল বললাম, একটা মিথাইল অ্যালকোহল হতে পারতো, দেখেছি CH3OH। ইথাইল হচ্ছে C2H5, C2H5 হলো ইথাইল গ্রুপ। ওকে, কেমন হবে ইথেনের ক্ষেত্রে কি জানি, C2H6 হয়, তাহলে একটা যদি বের করে নিই তাহলে একটা হাত ওপেন থাকলো, মানে কেমন ওই ছবিটা একই, কার্বন কার্বন, এদিকে তিনটে এদিকে তিনটে, তাহলে আমরা এদিকে H রাখলাম, এদিকে H রাখলাম, এটাতে কিছু রাখলাম না, তাহলে এই হাতটা কিন্তু ওপেন থেকে গেল ইউজ করার জন্য, মানে ওখানে একটা কার্যকরী মূলক এসে ঢুকতে পারে, তাহলে C দুটো H পাঁচটা। ওকে, যেমন ধরো একটা হাতওয়ালা কার্যকরী মূলক বললাম ধরো OH, তাহলে C2, তাহলে এটা হলো CH3 সিঙ্গেল বন্ড CH2, তাহলে এটা হলো মোট মিলে হলো C2H5, লাস্ট একটা OH জুড়ে দিলাম, তাহলে এটা নাম হবে ইথাইল, এটা হলো ইথাইল, আর OH থাকলে নাম হয় হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, তো এই 12টা কার্যকরী মূলক তোমরা ভালো করে লিখে, ভালো করে বুঝে, ভালো করে পড়ে নেবে এবং সুন্দরভাবে বুঝে বারবার শুনবে। আমি কথাগুলো বলছি সহজ করে বলার চেষ্টা করছি, যাতে তোমরা খুব সহজেই বুঝে যাও, এমন কোনো বিষয় নেই, একটু প্র্যাকটিস দরকার মনে রাখার জন্য। তো তোমরা পারবে, না পারার কিচ্ছু নেই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো করে লিখে নেবে, তারপরে বারবার শুনবে, শুনলে জিনিসটা আয়ত্তে চলে আসবে। শোনাটা খুব দরকার, না শুনলে শুধু লিখলে কিন্তু হবে না, তারপরে একটু লিখে নিয়ে একটু শুনবে, একটু লিখবে, পজ করে করে সুন্দরভাবে লিখে নেবে। তোমাদের বলার কিছু নেই, তোমরা সেটাই করে আসছো এতদিন ধরে। তো তোমরা ভালো করে সবাই লিখবে, ভালো করে পড়বে, পড়াটা খুব দরকার, আর বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা অবধি পড়লাম কার্যকরী মূলক সম্পর্কে, আমাদের ধারণা হয়ে গেল। এরপর আমরা নেক্সট আলোচনায় আসব। এর পরবর্তী আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আইসোমারিজম বা সমাবয়বতা। জৈব যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত আর প্রকৃত সংকেতের মধ্যে বিশাল ফারাক আছে বা ব্যবধান আছে। কারণ ব্যবধানটা কেন বলছি, ধরো একই গঠন সংকেত বিশিষ্ট সাধারণ সংকেত বা স্থূল সংকেত বিশিষ্ট একাধিক যৌগ হয় যাদের রাসায়নিক ধর্মে কোনো মিল পাওয়া যায় না। তাহলে গঠন সংকেত এক হওয়া সত্ত্বেও ভৌত এবং রাসায়নিক ধর্মের যে পার্থক্য হবার যে ঘটনা, তাকেই বলা হচ্ছে সমাবয়বতা। সমান অবয়ব, দেখতে একই কিন্তু আচরণ ভিন্ন, সেই জন্য নাম হলো আইসোমারিজম, মানে সমাবয়বতা। মানে তাদের গঠন সাধারণ আণবিক সংকেত একই, কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য থাকে, তাদের বলে আইসোমার বা সমাবয়ব। এবং এই যে ধর্ম ভিন্ন ভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম বিশিষ্ট আচরণ প্রদর্শন করার যে ধর্ম, তাকেই বলা হচ্ছে সমবয়বতা বা আইসোমারিজম। তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক গঠন সংকেত বিশিষ্ট, কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম
বিশিষ্ট যৌগ গুলিকে পরস্পরের সমাবয়ব, সমান অবয়ব, অবয়ব মানে স্ট্রাকচার, আকার, সমাবয়ব বা আইসোমার বলা হয়। এবং যৌগ গঠনের এই ধর্মকে ভিন্ন ভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগ গঠনের এই ধর্মকে বলা হয় সমান অবয়বতা বা সমাবয়বতা বা আইসোমারিজম। সমান অবয়ব হবে কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম হবে। এই যে ধর্ম বা এই যে বৈশিষ্ট্য তাকেই বলা হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। তো একই গঠন, আণবিক গঠন সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগগুলিকে পরস্পরের সমাবয়ব বা আইসোমার বলা হয় এবং এই যৌগ গঠনের এই ধর্মকে বা বৈশিষ্ট্যকে বা ধর্মকে বলা হয় হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। তো আইসোমারিজম বা আইসোমার সমাবয়বতা দু রকমের হয়, একটা গঠনগত, একটা ত্রিমাত্রিক। এটাকে আইসোমারকে বা সমাবয়বকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠনগত, একটা ত্রিমাত্রিক। গঠনগতটাই আমরা মেইনলি পড়বো। একটা ত্রিমাত্রিক নির্দেশস্থলে পরমাণুগুলির অবস্থান অনুসারে দু রকমের গঠন হয়। তো তোমরা এখন সেটা পড়ার জায়গা পাবে না। তো গঠনগত সমাবয়বতাকে আবার কতগুলো ভাগ করা যায়, একটা হচ্ছে অবস্থানগত, দু নম্বর শৃঙ্খল ঘটিত, তিন নম্বর কার্যকরী মূলক ঘটিত, কার্যকরী মূলকের ভিন্নতার জন্য কার্যকরী মূলক ঘটিত, আর একটা হচ্ছে মেটামার। মেটামারিজম বা মেটামার। তাহলে আইসোমারের দুটো ভাগ, একটা গঠনগত যেখানে পরমাণুর মধ্যে পারস্পরিক বন্ধন একই রকম হবে না, সেটাকে আবার চারটে ভাগ করতে পারছি। অবস্থান ঘটিত, অবস্থানটা কোথায় হবে বন্ধনের। দু নম্বর শৃঙ্খলটা কেমন থাকবে, সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। কার্যকরী মূলক কি আছে সেটার উপর। একটা হচ্ছে মেটামারিজম, একই কার্যকরী মূলক যুক্ত কিন্তু কার্যকরী মূলকের সঙ্গে গ্রুপগুলো আলাদা, সেরকম যদি হয় তাকে মেটামারিজম বলা হয়। তো সেটা আসছে। তো এরপর আমরা এই যে চারটে ভাগ দেখলাম বা এই ভাগগুলোর ক্ষেত্রে উদাহরণগুলো আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো এবং পরবর্তী অংশগুলো এগিয়ে যাই আমরা। প্রথম আমরা উদাহরণে চলে আসবো শৃঙ্খল গঠিত সমাবয়বতা, তারপরে অবস্থান, কার্যকরী মূলক, মেটামারিজম সবই দেখবো।
প্রথম আমরা দেখব শৃঙ্খল, যেটা সবচেয়ে সহজ, সেখান দিয়ে শুরু করব। যৌগের অণুতে মোট কার্বন পরমাণুর সংখ্যা 1 থাকলেও যখন প্রধান যে শৃঙ্খল সেখানে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা দেখা যাবে। দেখি, প্রথম হচ্ছে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। তাহলে মূল শৃঙ্খলে সি পরমাণুর সংখ্যার ভিন্নতার জন্য এই সমবায়বতা দেখা যায়। এই সমবায়বতা মূল শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতার জন্য এই সমবায়বতা ঘটে। যেমন বললাম, ধরো এন বিউটেন CH3 CH2 CH2 CH3। তাহলে এখানে 4টে কার্বন আছে, 4টে কার্বন থাকলে বিউট দিয়ে নাম হয় মিথ ইথ প্রোপ বিউট। আমি শিখিয়ে দেবো, তো আমরা উদাহরণগুলো চলে আসি। তাহলে এটার নাম হলো 1 নম্বর এন বিউটেন, শৃঙ্খল ঘটিত একটা। এন বিউটেন বলে কটা আছে? প্রধান চেনে একদম নরমাল চেন 4টে আছে। CH3 CH3 CH2 দিলাম, এখানে CH হবে CH3। তাহলে এটার নাম আমরা আগের দিন শিখেছি যে আইসোবিউটেন। আইসোবিউটেন এখানে দেখো, যে কোনো দিক থেকে যদি একটা স্ট্রেট লাইনে যায় তাহলে এখানে কিন্তু 1 2 3, মানে 1 2 3 4। তাহলে মোট প্রধান চেনে আমাদের কার্বন পরমাণুর সংখ্যা হলো আইসোবিউটেন। দুটোই কিন্তু বাইবিউটেন। তোমরা নরমালি আইসোবিউটেন লিখবে, ওই আইবিউটেন লেখা দরকার নেই। তাহলে নরমাল বিউটেন, আইসোবিউটেন। তাহলে এখানেও প্রধান মোট কার্বন 4টে, কিন্তু শৃঙ্খলে প্রধান শৃঙ্খলে এটা, এখানে কিন্তু কার্বন পরমাণুর সংখ্যা 3টে। তাহলে মূল শৃঙ্খলে যেমন, তাহলে এটা একটা জোড়া হলো। একটা উদাহরণে আসি, দুটো করে উদাহরণ দিই। বললাম ধরো এন পেন্টেন, এন পেন্টেন 5টা না 3-4টে হলো, বিউটেন হলো। নরমাল পেন্টেন বা এন পেন্টেন, এবার যদি একটা সাইডে থাকে তাহলে এটা হলো আইসোপেন্টেন বা 2-মিথাইল পেন্টেন। 2-মিথাইল, এটা হচ্ছে বিউটেন, 2-মিথাইল বিউটেন বা আমাদের আইসোপেন্টেন। মূল চেন একটা হবে, সাইড চেন তো এটা। তাহলে 1 1 2, এদিক থেকে যে দিক থেকে কাছে হবে সেটা নাম্বারিং করবে 1 2 3 4। তাহলে 4টে কার্বন, এখানে কিন্তু 5টাই আছে, কোনো সাইড চেন নেই, শাখা শৃঙ্খল নেই। ওকে, মানে আমাদের সাইড চেন এখানে নেই। তাহলে এখানে 4টে কার্বন, কিন্তু যৌগটার নাম হলো আইসোপেন্টেন। এছাড়াও নিওপেন্টেন আমরা আগের দিন দেখেছি, 5টা, মানে মাঝখানে একটা রেখে চারদিকে 4টে, মিথেনের মতন দেখতে, আইসোপেন্টেন। এটা একটা নাম হচ্ছে 2 নম্বর একটা মিথাইল গ্রুপ আছে, আর মেন চেনে 4টে কার্বন আছে। মেন চেনটা আমি ডট করে দিই। মূল চেনে 4টে কার্বন আছে, এই নাম হলো 2-মিথাইল বিউটেন। 2 এটা মিথাইল গ্রুপ, 4টে কার্বনের জন্য বিউটেন বা আইসোপেন্টেন। ওকে, তাহলে এটা একটা জোড়া বলতে পারি। তাহলে শৃঙ্খলে মূল যে শৃঙ্খল, সম্পূর্ণ যৌগে কার্বন পরমাণু সংখ্যা 1 হলেও মূল শৃঙ্খলে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতার জন্য এই সমবায়বতা সৃষ্টি হয়, এবং একে বলা হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবায়বতা।
এরপর আমরা চলে আসি অবস্থান ঘটিত বা পজিশনাল আইসোমার। অবস্থান ঘটিত বা পজিশনাল আইসোমারের ক্ষেত্রে আমরা দেখব এখানে কি মূল শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা সমান কার্যকরী মূলক একই কিন্তু মূলকের অবস্থান বিভিন্ন। ওকে, তাহলে এর জন্য তাহলে মূল কার্বন শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা সমান কার্যকরী মূলক এক থাকবে, কিন্তু কার্যকরী মূলকটা বিভিন্ন, 1 নম্বর কার্বনে 2 নম্বর কার্বনে বিভিন্ন কার্বনে থাকতে পারে। তো সেটা আমরা এবার উদাহরণের সাহায্যে দেখে নেব। তো প্রথম আমরা চলে আসি প্রোপানলের ক্ষেত্রে, 1 প্রোপানল আর হচ্ছে 2 প্রোপানল। তো প্রোপাইল অ্যালকোহল CH3 CH2 CH2OH, এটা একটা প্রোপাইল অ্যালকোহল। এই OH যদি মাঝখানে থাকতো তাহলে হতো CH3 CH বা পাশেও লেখা যায় CH3। দেখ, মূল চেনে কার্বন পরমাণু কিন্তু সমান, মূল চেনে কার্বন পরমাণুটা সমান, কার্যকরী মূলক দুটোতেই OH, কিন্তু কার্যকরী মূলকের অবস্থান আলাদা। এটা 1 নম্বর 2 3, এটা 1 2 3, তাহলে একটাই কার্যকরী মূলক 1 নম্বর পজিশনে আছে, তাহলে হচ্ছে প্রোপান, এটার নাম হচ্ছে প্রোপান 1 অল। অ্যালকোহলের আয়ুপ্যাটার্ন লিখছি, এটা হচ্ছে প্রোপান 2 অল বা 1 প্রোপানল প্রোপাইল অ্যালকোহল বা 2 প্রোপাইল অ্যালকোহল, 1 প্রোপানল 2 প্রোপানল লেখা যায়। ঠিক আছে, তাহলে প্রোপান 1 অল আর প্রোপান 2 অল, এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি OH মূলকটা, তাহলে কি শিখলাম? মূল চেনে কার্বন পরমাণুর সংখ্যা 1, কিন্তু আমাদের OH মূলকটাও এক হবে, কিন্তু OH মূলকের অবস্থানের ভিন্নতার জন্য আমরা বলতে পারি তখন তাকে বলা হচ্ছে অবস্থান ঘটিত আমাদের সমাবেশ। এবার একটা দেখি বিউট 1 ইন। বিউটিন মানে 4টে কার্বন থাকবে, 4টে কার্বন থাকবে বিউট যৌগ। তাহলে 1 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এখানে CH2 CH CH2 CH3, আর একটা বললাম CH3 CH CH CH3, হলো কি? তাহলে দেখো, একটার ক্ষেত্রে দ্বিবন্ধনটাকে আমরা বসিয়েছি, একটার ক্ষেত্রে দ্বিবন্ধনটাকে বসিয়েছি 1 নম্বর কার্বনে, আর একটাকে বসিয়েছি 2 নম্বর পজিশনে। তাহলে 4টে কার্বনের জন্য হলো বিউট, ওয়ান ইন, বিউট 1 বিউটাইন বা বিউট 1 ইন, আর বিউট 4টে কার্বনের জন্য নাম হলো বিউট। 1 নম্বর একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে নামের শেষে ইন হবে, আর এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাহলে এটা হবে 4টে কার্বন মানে বিউট, বিউটে একটা হসন হবে, 2 আছে তাহলে 2 ইন। ওকে, তাহলে এইভাবে আমরা দুটো সেট দেখে নিলাম। এটা 1 নম্বর উদাহরণ অবস্থান ঘটিত, এটা 2 নম্বর উদাহরণ অবস্থান ঘটিত। তাহলে অবস্থান ঘটিত সমবায়তার ক্ষেত্রে মূল চেনে কার্বন পরমাণুর সংখ্যা থাকবে একই, কার্যকরী মূলক যদি থাকে একই থাকবে, কিন্তু আরেকটা কি বন্ধনের অবস্থান কোথায় হবে, যেমন একটার ক্ষেত্রে দ্বিবন্ধন দেখলাম 1 নম্বরে, একটার ক্ষেত্রে দ্বিবন্ধন দেখলাম 2 নম্বর পজিশনে আছে, সেই অনুসারে তাহলে 2 রকম আমরা আইসোমার পেয়ে গেলাম, যেটাকে অবস্থান ঘটিত সমবায়তা আমরা বলছি। ঠিক আছে,
এরপর চলে যাব কার্যকরী মূলক ঘটিত কার্যকরী মূলক ঘটিত কার্যকরী মূলক ঘটিত সম্ভাব্যতা। তাহলে কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সম্ভাব্যতা দেখা যাবে একই আণবিক সংকেত হবে কিন্তু ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক দেখতে পাওয়া যাবে। এদের ক্ষেত্রে কার্যকরী মূলকটা আলাদা। এটা হচ্ছে একই আণবিক সংকেত, এটা সাধারণ কথা, সবাইকার হবে, কিন্তু কার্যকরী মূলক ভিন্ন। কার্যকরী মূলক আলাদা। যেমন ধরো লিখলাম CH3COCH3 ডাইমিথাইল কিটোন। ডাইমিথাইল কিটোন বা অ্যাসিটোন কটা কার্বন আছে? কার্বন আছে 3টে, 1 2 3। হাইড্রোজেন কটা আছে? 6টা। অক্সিজেন আছে একটা, সাধারণ সংকেত, স্থূল সংকেত তার পাশে দিচ্ছি। এটা হলো ডাই মিথাইল কিটোন বা ডাক নাম হলো অ্যাসিটোন। ওকে, আর লিখলাম CH3CH2OH। কার্বন আছে কটা? CH3CH2, ওটা বললাম CHO। কার্বন কটা আছে? 3টে। এখানে হাইড্রোজেন কটা হয়েছিল? 3 3 6। হ্যাঁ, ঠিকই আছে। কার্বন আছে কটা? 1টা 2টো 3টে। হাইড্রোজেন কটা? 3 আর 2 5, 1 6টা। অক্সিজেন একটা। এটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল বা আয়ুকার নেম। আর চলতি নাম হচ্ছে প্রোপানলডিহাইড। প্রোপানলডিহাইড। দেখো তাহলে এই ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে কার্যকরী মূলক এর ক্ষেত্রে আছে কিটোন, এর ক্ষেত্রে আছে অ্যালডিহাইড, কিন্তু দুটোরই সাধারণ সংকেতটা কিন্তু একই হয়ে গেল। তাহলে এদের ক্ষেত্রে আমাদের একই আণবিক সংকেত কিন্তু কার্যকরী মূলকটা আলাদা। এর ক্ষেত্রে হলো CO, এর ক্ষেত্রে হলো CHO। অ্যালডিহাইড এর ক্ষেত্রে কিটোন। আরো আমরা উদাহরণে আসবো এরপর। তোমরা ঠিক করে লিখে নেবে, আমি 2 মিনিট একটু ওয়েট করে নিই, তোমরা লিখতে সুবিধা হবে। তাহলে কিটোন, এখানে অ্যালডিহাইড। তাহলে ডাইমিথাইল কিটোন বা অ্যাসিটোন, এটা হলো প্রোপানল বা প্রোপানলডিহাইড। ওকে, নেক্সট এরপর যেটা বললাম, ধরো CH3OCH3 ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। এর ক্ষেত্রে সংকেত C2H6O। C2H6O। আর লিখলাম আমাদের CH3CH2OH। CH3CH2OH মানে হচ্ছে ইথানল, ইথানল বা ইথাইল অ্যালকোহল। ইথানল বা ইথাইল অ্যালকোহল। ওকে, তাহলে এই ক্ষেত্রে কত হলো? কার্বন 2টো, হাইড্রোজেন 6টা, অক্সিজেন। তাহলে এটা একটা জোড়া যেখানে কার্যকরী মূলকটা ভিন্ন। প্রথমটার ক্ষেত্রে মূলক হলো ইথার, এর ক্ষেত্রে হলো ইথার, এর ক্ষেত্রে হলো OH, কিন্তু দুটোরই আণবিক সংকেত, স্থূল সংকেত একই। তাহলে এটা একটা কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা বলা যায়। ওকে,
এরপর চলে আসছি আমরা মেটামার। মেটামার দিয়ে আজকে আলোচনা আমি শেষ করে দেবো, অনেক কিছুই আজকে বলা হলো। মেটামারে কি বলেছি, কার্যকরীমূলকটা এক হবে, কিন্তু আমাদের তার সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত থাকবে সেই গ্রুপগুলো আলাদা হবে। একই কার্যকরী মূলকের সাথে যুক্ত গ্রুপগুলির, মানে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, এইগুলো প্রোপাইল গ্রুপ গুলির আলাদা। যেমন CH3 CH2 ও CH2 CH3 কি নাম হবে, ডাই ইথাইল ইথার, বা এটাকে ইথক্সি ইথেনও বলা যায়। অ্যালকক্সি অ্যালকেন ইথার যৌগের নাম, এটা হচ্ছে ইথক্স, তাহলে যে ডাই ইথাইল, এটা একটা ইথাইল গ্রুপ, এটা একটা ইথাইল গ্রুপ, বা একটা নাম কি ইথক্সি ইথেন, এটা ইথক্সি গ্রুপ। ওকে, এবার এক সাইড থেকে যদি আমরা CH2 কে একটা ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে কেমন হচ্ছে, CH3 মিথাইল, তারপরটা CH2 তাহলে এটা হচ্ছে প্রোপাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, এটা প্রোপাইল গ্রুপ, তাহলে মিথাইল ইথাইল ইথার। ঠিক আছে, তাহলে মিথক্সি প্রোপেন, 1 মিথক্সি প্রোপেন বলা হয় এটাকে। এক নম্বরে একটা প্রোপেন যুক্ত আছে ইথক্সি, এটা যদি ইথক্সি হয় তাহলে এটা মিথক্সি, কিন্তু একটা প্রোপেন যুক্ত আছে, বা এটাকে মিথাইল ইথাইল ইথার, বা মিথক্সি 1 মিথক্সি প্রোপেন নামেও ডাকা যায়। তাহলে দেখো আমাদের এখানে দুটোর ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সংখ্যা এক হলেও মূল যে কার্যকরী মূলকটা একই, কিন্তু এর এদিকে আছে ইথাইল গ্রুপ, এদিকে মিথাইল, ইথাইল এদিকে হলো মিথাইল আর প্রোপাইল, তাহলে কিন্তু একই কার্যকরী মূলকের দু সাইডে যে গ্রুপগুলো যুক্ত আছে সেগুলো ভিন্ন। এইভাবে আমরা গঠনগত সমবায়তার যে চারটে ভাগ, শৃঙ্খল, অবস্থান, কার্যকরী, মেটামার, এই চারটের উদাহরণ তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর ত্রিমাত্রিক সমবায়তা তোমাদের সিলেবাসে নেই, ওটা খুব একটা পড়ারও দরকার নেই, বইতেও পাবে না, কোনো বইতে সাধারণত থাকে না। তো যদি আমাদের শেষ হওয়ার পর যদি আমার মনে হয় তাহলে ওটা দেখিয়ে দেবো একটু অল্প করে, ক্লাস 11-এ গিয়েই আবার পড়বে যারা সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। তো যাই হোক, তো আজকে এই অবধি থাক। তোমাদের বেশ কিছুটা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো। এখন আমাদের অনেক কিছু বাকি। আইউপ্যাক নিয়ে এমনি একটা আমি ক্লাস করব, আইউপ্যাক নাম নিয়ে হয়তো সামনের দিনই ভিডিওটা হবে, কিংবা আমার ইচ্ছা যে লাস্টে করার, সবটা করে নিয়ে আইউপ্যাক নিয়ে এমনি একটা বড় ক্লাস করবো। তো সেটা অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখার জিনিস। তো তোমরা তার আগে যেগুলো পড়িয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও এবং আস্তে আস্তে রেডি করে নাও। অবশ্যই প্রত্যেকে লিখে নেবে, কাজ কিন্তু ফেলে রাখবে না। তো তোমরা ভালো করে প্রত্যেকে লিখে তোমাদের জন্য তৈরি করছি, ভালো করে লিখে নাও এবং ভালো করে পড়ো। ঠিক আছে, তো এখন আমাদের ছুটির মধ্যে এগিয়ে যেতে হবে। যেভাবে আমাদের চলছে, স্কুল এখন কবে খুলবে ঠিক বোঝা যাচ্ছে না। তো তার আগে আমরা সিলেবাসটা শেষ করে নিই। যদিও কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় পরবর্তী ডেট ঘোষণা হয়নি, বা সিলেবাসে কিছু পরিবর্তন হবে কিনা সেটাও বলেনি। তো তা সত্ত্বেও আমাদের যেটা কাজ আমাদের করতে হবে, আমাদের পড়তে হবে, এগিয়ে যেতে হবে, ভালো করে এগিয়ে যেতে হবে। আমাদের সিলেবাসটাকে আয়ত্তে আনতে হবে, বারবার পড়তে হবে। তার জন্য একটাই উপায়, আমি যে ভিডিওগুলো করে দিচ্ছি সম্পূর্ণ দেখে ভালো করে লিখে প্র্যাকটিস করো, তোমরা নিশ্চয়ই পারবে। তোমাদের
এই প্রচেষ্টার সঙ্গে আমি সবসময় থাকি। আমি আমার মতন চেষ্টা করে যাই ভিডিও তৈরি করার। তোমরাও তোমাদের মতো সাধ্য মতো সময় বার করে করে আমার ভিডিওগুলো ছোট ছোট অংশ করে লিখে নিয়ে ভালো করে প্র্যাকটিস করে বারবার লিখবে। যদি বুঝতে না পারো আবার ভিডিওর ওই জায়গাটা দেখে তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো থাকছেই, তোমরা ইচ্ছে করলেই ভিডিওগুলো দেখতে পাবে। ঠিক আছে? তো তোমাদের কাজ এটা, যেটা দিলাম সেটা করো আর ভালো করে পড়ো। জৈব রসায়নটা শেষ হয়ে গেলেই আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি আবার পুরনো চ্যাপ্টার রিভিশন নিয়ে ফিরে আসবো, কিছু প্রশ্ন আলোচনা করা নিয়ে ভিডিও তৈরি করব। আমার ইচ্ছা আছে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে। তো সেই আমি আমার মতন করছি, তোমরাও ভালো করে খাটো যাতে মাধ্যমিক ভালো হয়। এবছর তো প্রচুর সব নম্বর পেয়েছে, তোমরাও ভালো করে চেষ্টা করলে তোমরাও পাবে, কোনো অসুবিধা নেই। এগিয়ে চলো, ভালো করে পড়াশোনা করো। এইগুলো আজকে শেষ করছি। সবাই ভালো থেকো। আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।